মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশের তোলপাড় চলছে। করতে পারে সেনাবাহিনী কি সত্যি সত্যিই হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির আরো অনেককে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে? প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সেই ধরনের কোনো কথাবার্তা আসলে বলেছে কিনা, এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো এখতিয়ার আছে কিনা সে প্রশ্ন উঠছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের কি হয়েছে এবং তাদের মাঝখানে কি নিয়ে দ্বন্দ্ব, এমন একটি নিউজ বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ছে। তো বন্ধুরা, মূলত এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কি হয়েছে তার সঠিক তথ্য কিন্তু খুব কম লোকজনই জানে। হাসনাত আব্দুল্লাহ ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মূলত কি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশের তোলপাড় চলছে। তিনি কেন এমন একটি পোস্ট দিলেন অবশ্যই আমাদের সেটি ভেবে দেখা দরকার। তিনি কতটা সত্য বললেন সেটিও নিশ্চয়ই আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে। পাশাপাশি আরও প্রশ্ন উঠতে পারে, সেনাবাহিনী কি সত্যি সত্যিই হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির আরও অনেককে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে? প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সেই ধরনের কোনো কথাবার্তা আসলে বলেছে কিনা, এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো এখতিয়ার আছে কিনা সে প্রশ্ন উঠছে। যদি শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ধরনের এখতিয়ার আছে কিনা, স্পষ্ট ভাষায় বলতে হবে অবশ্যই সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের ন্যূনতম কোনো সুযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নেই। এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন আমি আগে থেকেই একটু জুড়ে দিতে চাই, সেটি হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য সঠিক হোক কিংবা অসত্য হোক, কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন। যে কথা বলছিলাম, সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, কিন্তু দেশ তো আর এখন নিশ্চয়ই স্বাভাবিক কোনো প্রক্রিয়ার মধ্যে নেই। গত 5 আগস্ট যখন রাজনৈতিক পট পরিবর্তনটি ঘটল, শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন, তখন যে লাখো কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল, ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সেনাবাহিনীর প্রধান যখন তিনি সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এবং দেশকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়ায় উত্তরণের জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছেন, সেই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্য আমি প্রথমে বলেছি যদি সঠিক ধরেও নিই, কেন এই মুহূর্তে এইভাবে এটি প্রকাশ করা হলো? হাসনাত আব্দুল্লাহরা বা জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে নির্বাচন চায় না, এটি আমরা জানি, মানে খুব দ্রুত গতিতে নির্বাচন চায় না, এবং তারা এর পিছনে যে অজুহাতটি দাঁড় করিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটি কেউ চায় না। অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বা আওয়ামী সরকারের যেসব মন্ত্রী বা আওয়ামী সংসদ সদস্য ছিলেন তারা যে অপকর্মগুলো করেছেন, গুম খুন থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের বিরুদ্ধে, অবশ্যই আমরা তাদের প্রত্যেকের বিচার চাই। আমরা তাদের যেমন প্রত্যেকের বিচার চাই, একইভাবে এখন এই মুহূর্তে যে চাঁদাবাজিগুলো চলছে, দুর্নীতি চলছে, সেগুলো বিচার আমরা অবশ্যই চাই। ঠিক আছে, ভালো কথা, এগুলো বিচার পরে হবে, আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, কিন্তু নিষিদ্ধ কেন করতে হবে? সবচেয়ে বড় কথা, যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর সব মন্তব্য করে যাওয়া হচ্ছে, সেটি কি উদ্দেশ্যে? পেছনের কারণটি কি? ক্যান্টনমেন্ট আক্রমণ করা, সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এগুলো কিসের আলামত? এটা তো চরম সত্য কথা। সেনাবাহিনী যে কোনো রাষ্ট্রের, যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের সেনাবাহিনীর
অনেক বিষয় বিতর্কের মধ্যে চলে গেছে, বিতর্কিত হয়েছে। বিতর্কিত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তারা প্রত্যেকেই যে যার মতো করে ব্যবহার করতে চেয়েছে। হয়তো আওয়ামী লীগ একটু বেশি করেছে, অনেক বেশি করেছে, একটু না ধরে নিলাম, কিন্তু পুরো সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতে হবে? এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নিজ স্বার্থে নানান ধরনের অপকর্ম জড়িয়েছে, এ কথা সত্য, আমরা কেউ অস্বীকার করি না। কিন্তু সেই মুষ্টিমেয় কিছু অসাধু কর্মকর্তার কারণে পুরো সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া কি কারণে? আটলান্টিকের ওপার থেকে গায়েবী আওয়াজ দিয়ে মাঝে মধ্যে মব ক্রিয়েট করা হবে, তৌহিদি জনতার নামে সবকিছুর উপরে আক্রমণ চালানো হবে, এগুলো কিসের ইঙ্গিত? এবং নিঃসন্দেহে এগুলোর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কথায় কথায় সরকারের একাধিক উপদেষ্টা, ছাত্র সমন্বয়করা বিশেষ করে যারা রয়েছেন, মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, যারা ছাত্র সমন্বয়ক সাবেক, এবং কিছু ভুইফোর সংগঠন বেরিয়েছে। আমি এর আগেও বলেছি, তারা যেভাবে সেনাপ্রধানকে উদ্দেশ্য করে, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, অকথ্য ভাষায় মন্তব্য করছেন, এগুলো কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয়, স্পষ্টত কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয়। তাহলে সেই সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী, আমি আগেই বলেছি বিতর্কিত কর্মকাণ্ড তাদের অবশ্যই কারো কারো রয়েছে, কিন্তু এটাই তো চরম সত্য কথা, এখনো এদেশের মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে রয়েছে। সেই সেনাবাহিনীর অস্তিত্ব ধ্বংস করার জন্য স্ট্রেট বলতে চাই, সোজা কথায় বলতে চাই, একটা দেশের, একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে ধ্বংস করলে সেই দেশে আর কিছু থাকে না। অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আরও অনুষঙ্গ আছে। কিন্তু সেনাবাহিনী যখন শেষ হয়ে যায়, সার্বভৌমত্বের প্রতীকটি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আর সেই দেশের সক্রিয়তা বলে কিছু থাকে না। অতএব সেই ম্যাটিকুলাস ডিজাইনে সেনাবাহিনীকে এইভাবে চ্যালেঞ্জের মুখে ছুড়ে ফেলা হচ্ছে। সেনাপ্রধান থাকবে, সেনাবাহিনী থাকবে, নাকি কারা থাকবে, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত স্পষ্ট ভয়ঙ্কর কথাবার্তা আমাদের সামনে তুলে আনা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টি নাকি একটি বৈঠক ছিল শুক্রবার সন্ধ্যায়, এবং তারা সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে, যে তারা বলছে না, আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, তবে বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক। আমরাও চাই বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক, কিন্তু তাদের কথা হচ্ছে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস থাকবে না। কেন, কি উদ্দেশ্যে? কোনো ব্যক্তি কোনো ভয়ঙ্কর অপরাধ করলেও প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কি শাস্তি ভোগ করবেন? কোন আইনের আওতায়, কোন নৈতিক ভিত্তিতে তারা এই দাবি তুলছে? এবং এটুকু তো আমরা স্পষ্ট বুঝে গেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির যে জন্ম, তাদের এখন ব্যবসার মূল পুঁজি হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিরোধিতায় তাদের ব্যবসার মূল উদ্দেশ্য। আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে। তিনি এখনো উপদেষ্টা পরিষদে রয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে তিনি বলছেন সরাসরি, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করা হলো, তার নাম, তখন সেনাপ্রধান বলেছেন, এরকম নাকি মন্তব্য করেছেন যে একজন কনভিক্টেড ব্যক্তি, মামলার আসামি, তিনি কিভাবে একটি রাষ্ট্রের সরকার প্রধান হন। খুবই যৌক্তিক কথা, তিনি খারাপ কিছু বলেননি। এবং শেষমেশ যখন ডক্টর মোহাম্মদ ইউনূসই প্রধান উপদেষ্টা হবেন, এরকম একটি সিদ্ধান্ত চূড়ান্ত হলো, তখন নাকি আমাদের সেনাপ্রধান মন্তব্য করেছিলেন যে বুকে অনেক বড় পাথর বেঁধে সিদ্ধান্তটি মেনে নিচ্ছি। যদি এই মন্তব্য করেও থাকেন, খারাপ কিছু বলেননি। আমাদের মনে রাখতে হবে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টে সব ধরনের দায় দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এই জন্যই আমরা জানি বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার কাজে নিযুক্ত আছে, এবং দেশে একটি সুষ্ঠু স্বাভাবিক
অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য, দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য তিনিও যথাসাধ্য চেষ্টা করছেন। তিনিও বিভিন্ন সময় মানুষের পালস বুঝে কথা বলছেন, সেগুলোই এখন সাবেক ছাত্র সমন্বয়কদের জন্য কাল হয়ে উঠেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেনা প্রধান কোনো বিষয় না, সেনাবাহিনীকে নিরস্ত্র করতে হবে, সেনাবাহিনীকে ধ্বংস করতে হবে, তাহলে এই দেশকে যা ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে, জঙ্গি রাষ্ট্র কায়েম করার সুযোগ খুব বেশি পাওয়া যাবে। সে উদ্দেশ্যে এগুলো করা হচ্ছে। স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, যে অবস্থায় আমরা পৌঁছেছি, সেনাবাহিনী আমরা মনে করি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে, এবং এর পিছনে যে আন্তর্জাতিক শক্তি রয়েছে সেটি স্পষ্ট। পাকিস্তানের ISI থেকে শুরু করে তুরস্কের অনেক ধরনের হাত রয়েছে, আমেরিকার ডিপ স্টেট নিয়ে যারা খেলে তাদের হাত রয়েছে স্পষ্টভাবে। চীনের একটি অংশ থাকতে পারে। ভারতের আগ্রাসন আমরা মেনে নিতে পারি না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে যাচ্ছি, অবশ্যই বলবো। তাদের দাদাগিরি সুলভ আচরণ আমরা মানতে চাই না, কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা, অন্য কারোর দাদাগিরি, ৭১-এ যারা আমাদের চরম শত্রু ছিল তাদের দাদাগিরিও আমরা কোনোভাবে মেনে নিতে চাই না। এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিরা, আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তাদের বেস কতখানি, সারা বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, তারা সবাই এই সংস্থাটিতে কাজ করে। অলাভজনক একটি প্রতিষ্ঠান। তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, এবং সেনাপ্রধান আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে গত 2-3 দিন আগে যে সাক্ষাৎ করলেন, তারপর তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে। খুব দ্রুত নির্বাচন দিতে হবে, এটাও সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা ফিল করছেন। সেখান থেকে তিনি বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে যে নির্বাচন খুব কম সমস্যার মধ্যে দিয়ে এই বছরের মধ্যে হতে পারে, আর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। সেইখান থেকেই সেই রাতে হাসনাত আবদুল্লাহ এই ধরনের একটি পোস্ট দিলেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হাসনাত আবদুল্লাহ সহ আরও 2-1 জনকে যে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে, প্রশ্ন তো এটাও জাগে যে হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক পার্টির প্রধান তো আর তিনি নন, সেখানে তো আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম। কেন তিনি নন? কেন তাকে ডাকা হয়নি? শুধু হাসনাত আবদুল্লাহ বা তার মতো আরো 2-1 কেন ডাকা হলো? এই প্রশ্নের উত্তর হাসনাত আবদুল্লাহকে দিতে হবে। এবং জাতীয় নাগরিক পার্টির সন্ধ্যায় যে সিদ্ধান্তটি জানিয়েছে গণমাধ্যমকে, আরেকটি সিদ্ধান্ত যে হাসনাত আবদুল্লাহর বক্তব্য জাতীয় নাগরিক পার্টি নেবে না, এটি তার ব্যক্তিগত মতামত। এইভাবে একজন ব্যক্তিগত মতামত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মব ক্রিয়েট করছে, আর কথা বলা হবে এর দায়িত্ব আমাদের নয়। জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করা হলো, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আর প্রত্যেকবারই বলা হচ্ছে যে এগুলো যার ব্যক্তিগত মন্তব্য, আর ব্যক্তিগত মন্তব্যের মধ্যে দিয়ে মব ক্রিয়েট করে সারা বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, আর আপনারা দায়িত্ব নেবেন না, তা তো হতে পারে না। জামাত বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বারবার, এবং এরা অবৈধ সন্তানদেরকে বারবার পুনর্বাসন করছে। এই জিয়াউর রহমান, আজ এই জামাত ইসলাম ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আজ এই বিএনপি ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। বিশেষ করে জামাত শিবিরের যে 11 জন মানুষকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাঈদীকে নির্বিচারে হত্যা করেছে, অন্যান্য মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2013 সালের শাহবাগ তৈরি করেছে, এই সকল কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং জামাত শিবির তারা গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে, নেতৃত্ব দিয়েছে, মানুষ আঞ্জাম দিয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। লুট করেছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই লুট করা শাসক, তিনি এই অবৈধ কাজটি বারবার চাপিয়ে দেন জনগণের উপরে। তার মানে জামাতকে বারবার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে জনগণের উপরে এই অবৈধ কাজটি চাপিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায় বক্তব্য এটা, আপনি যদি একটু ভাবতে পারেন। এই বক্তব্য আওয়ামী লীগ দেয়, এবং আওয়ামী লীগও দিতে গেলে 10 বার ভাবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, আওয়ামী লীগের শেখ হাসিনা যখন জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে, জামায়াত ইসলামের মানুষদেরকে নিয়ে কটূক্তি করেছে, আমি সকল টকশোতে প্রতিবাদ করেছিলাম। আজকের আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন,
আপনার আদর্শ এবং আইডিওলজি যদি এই হয় জামাত এবং বিএনপি নিয়ে এবং জিয়াউর রহমান এবং জামাত ইসলামকে নিয়ে, তাহলে আপনি কি বাংলাদেশ গড়বেন আগামীর, সেটা এনসিপির কাছে আমি জানতে চাই। নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির একজন সিনিয়র নেতা এবং তিনি এনসিপি প্রতিষ্ঠার আগে জাতীয় নাগরিক কমিটি যেটা গঠন করা হয়েছিল সেই জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। সেই নাসির উদ্দিন পাটোয়ারি গতকালকে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যেটা বাংলাদেশের সমগ্র মানুষকে ব্যথিত করেছে। তার স্ট্যাটাসে বাংলাদেশের দুটি প্রসিদ্ধ দলকে বিষাক্ত করে তুলেছে, কষ্ট দিয়েছে এবং তার এই মিথ্যাচারের জবাব বাংলাদেশের প্রত্যেকটি কর্নার থেকে জনগণ দেয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশের, আপনারা নিশ্চয়ই জানেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমানুষের নেতা, জনগণের নেতা। আওয়ামী লীগের যখন বাকশাল চলেছে, সেই বাকশালের পরবর্তীতে 15ই আগস্ট সংগঠিত হয়ে যখন আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে, সেই সময়ের কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের নেতৃত্বের জন্য যেই ব্যক্তি সামনে এসেছেন, সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7ই নভেম্বরের সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের হাল ধরেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এই নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশে গত 53 বছরে জামাত ইসলামের রাজনীতি বারবার পুনর্বহাল করার চেষ্টা করেছেন এবং সেই চেষ্টাটা করেছেন জেনারেল জিয়ার হাত ধরেই অবৈধ কাজ সম্পন্ন হয়। মানে জামাত ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন জিয়া এবং সেটা এই অবৈধ কাজটা, মানে এটা একটা বিশাল অবৈধ কাজ হয়েছে, এই অবৈধ কাজটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার চাইতেও বড় গুরুতর অভিযোগ জিয়াউর রহমানের নামে তিনি তোলেন, সেটা হচ্ছে সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপরে চাপিয়ে দেয়। তিনি বুঝাতে চাচ্ছেন যে আজকের সেই সময়ের সেনা এবং জনতার অভ্যুত্থানকে যে ফসলকে যে লুট করেছে কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই লুট করা শাসক তিনি এই অবৈধ কাজটি বারবার চাপিয়ে দেন জনগণের উপরে। তার মানে জামাতকে বারবার প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে জনগণের উপরে এই অবৈধ কাজটি চাপিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায় বক্তব্য এটা, আপনি যদি একটু ভাবতে পারেন। এই বক্তব্য আওয়ামী লীগ দেয় এবং আওয়ামী লীগও দিতে গেলে 10 বার ভাবে। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগের শেখ হাসিনা যখন জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছে, জামায়াত ইসলামের মানুষদেরকে নিয়ে কটূক্তি করেছে, আমি সকল টকশোতে প্রতিবাদ করেছিলাম। আজকের আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিবেন, আপনার আদর্শ এবং আইডিওলজি যদি এই হয় জামাত এবং বিএনপি নিয়ে এবং জিয়াউর রহমান এবং জামাত ইসলামকে নিয়ে, তাহলে আপনি কি বাংলাদেশ গড়বেন আগামীর, সেটা এনসিপির কাছে আমি জানতে চাই। এনসিপি তো আমাদের ছাত্র বন্ধুদের সংগঠন। এই সংগঠনের একজন সিনিয়র নেতা এত বড় একটি ধৃষ্টতাপূর্ণ পোস্ট দেওয়ার পরেও এনসিপির পক্ষ থেকে তাকে কি কোনো কিছু বলা হয়েছে, না জিজ্ঞেস করা হয়েছে, না এনসিপি এটা নিয়ে কোনো পোস্ট দিয়েছে? তার মানে আপনার দলের পরিচয় বহনকারী ব্যক্তিরা কোন আদর্শ লালন করেন সেটা জাতির কাছে খোলাসা করতে হবে। এই বাংলাদেশের মানুষ আপনাদের ত্যাগ, আন্দোলন, সংগ্রাম, বিশেষ করে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। তাদের প্রতি আমাদের ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন সবসময় ছিল, এখনো থাকবে। কিন্তু আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি আচার ব্যবহার এভাবে করেন যে আচার ব্যবহার করার পরে জাতির কাছে মুখ দেখাতে পারবেন না, সেই আচার ব্যবহার আপনারা করলে কেমনে রাজনীতি করবেন? উনি বলছেন 24-এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানে 5ই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে,
কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে। কি 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 ভাষা ব্যবহার করলেন আপনি? এখানেও ক্যান্টনমেন্টকে, নাগরিক অভ্যুত্থানের 5ই আগস্টকে লুটেরা বলে, আবার সেই জায়েজকৃত অবৈধ সন্তান বলে জামাতকে মিন করে আপনি কি বুঝাতে চাচ্ছেন এই জায়গাটায়? আমি অবাক হয়ে তাকিয়ে আছি যে বাংলাদেশের আপনাদের অনেকেই রাজনৈতিক ময়দানে আমাদের এই সকল জিনিসগুলো চুলচেরা বিশ্লেষণও করেন না। আবেগে লাফিয়ে লাভ নেই। এই মেসেজটার মধ্য থেকে ক্লিয়ার যে আজকের এই নেতা কি ধারণা পোষণ করেন, তার মূল থিম কোথায়, তারা কোথায় যেতে চায়, কি তাদের উদ্দেশ্য। দুই একজন মানুষের উচ্ছ্বাস দেখি আপনি পিছনে মোগল বাজালে লাভ নেই, বরং এই মানুষগুলোকে এখন শনাক্ত করে জাতির কাছে প্রশ্নবিদ্ধ করা দরকার। আমি ব্যক্তিগতভাবে তার সাথে কোনো শত্রুতা নেই, আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, দেখা সাক্ষাৎ হলে আলোচনা হয়, কথা হয়। মানুষটাকে আমার ভদ্র নম্র মনে হয়েছিল, কিন্তু এই ভাই নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব আপনি যে ভাষায় এখানে উচ্চারণ করলেন, এটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি কিভাবে বলেন যে তিনি একজন লুটেরা, তিনি মানে এই সেই সময়ের আপনার আন্দোলন সংগ্রামকে লুট করে নিয়ে গিয়েছে? আপনি কি করে বাংলাদেশের অন্যতম সেরা একটি দল বাংলাদেশ জামাত ইসলামীকে বলছেন যে জামাত বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বারবার এবং এরা অবৈধ এবং অবৈধ সন্তানদেরকে বারবার পুনর্বাসন করছে? এই জিয়াউর রহমান কি ভাষায় আপনি জামাতকে অবৈধ বললেন? আজ এই জামাত ইসলাম ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আজ এই বিএনপি ছিল বিদায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। বিশেষ করে জামাত শিবিরের যে 11 জন মানুষকে হত্যা করেছে, দেলোয়ার হোসেন সাঈদীকে নির্বিচারে হত্যা করেছে, অন্যান্য মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, 2013 সালের শাহবাগ তৈরি করেছে, এই সকল কারণে জনগণ ক্ষিপ্ত হয়ে আজকের আওয়ামী লীগের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এবং জামাত শিবির তারা গোপনে প্রকাশ্যে সহযোগিতা করেছে, নেতৃত্ব দিয়েছে, মানুষ আঞ্জাম দিয়েছে, তারপরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এবং যারা শহীদ হয়েছে তার সিংহভাগ মানুষই মরলে মানে শহীদ, বাঁচলে গাজী, এই চেতনায় তারা শহীদ হয়েছে। আজকে তাদেরকে আপনি বলে দিলেন, তাদেরকে অবৈধ সন্তান বলে দিলেন। একটাবার বুক কাঁপলো না আপনার? একটাবার কাঁপলো না? আপনি কিসের রাজনীতি করবেন? এরপরে আপনার এই বক্তব্যগুলো যে আপনি মানুষকে বিভ্রান্ত করে আপনাদের দিকে মানুষ ডাকতে চান, আপনার পোস্ট সেটা মিন করে। আমি নিশ্চিত আপনার পিছনে এমন কোন গোয়েন্দা কিংবা বিদেশি সংস্থা কাজ করছে যা আপনাকে এই দলের মধ্যে একজনকে বলবে জামাত শিবিরের একটু পক্ষে বলো, আর একজনকে বলবে একটু বিএনপি টাইপের কথা বলো, আর একজনকে বলবে তুমি একটু সবার মুখ উদলা করো। এই এজেন্ডা নিয়ে নেমেছেন, আর কিছুই নয়। মূল এজেন্ডা কি সেটা আমরা ভালোই বুঝি। প্রতিযোগিতা থাকবে রাজনীতিতে, আপনি রাজনীতি করে বড় পদ পাবেন, উপরে উঠবেন, নির্বাচন করবেন, আমার আপত্তি নেই। আমি তো আপনাদেরকে বহু সমর্থন করেছি, কিন্তু এই বক্তব্যগুলোকে তো সমর্থন করার কোনো জায়গা নেই। কি করে আপনি বললেন বর্তমানে তারা ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে 24-এর সব খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে? কাকে বলছেন? কাকে আপনি মিন করছেন পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে? এখন বাংলাদেশের জনগণ কিন্তু নতুন করে চোখ খুলে দেখা শুরু করেছে কার কি অ্যাক্টিভিটিস, আপনার দলের নেতাকর্মী কে কোথায় কি করছে, এগুলো নিয়েও তো এখন চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। আমি সে বিতর্কে যেতে চাই না। আমি শুধুমাত্র বললাম যে বাংলাদেশের দুটি রাজনৈতিক দলকে আপনি অপমান করে এই জায়গায় আপনি যে হীন স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছেন, সফল হবেন না। আপনার তো ক্লিয়ার বোঝা যায় আপনি জামাত ইসলামের চরম শত্রু, পছন্দ করেন না, এদেরকে সুযোগ পাইলে আপনি স্থান দিবেন না, এদের উপরে মাথার উপরে বড়াই খেয়ে তারপরে আবার তাদেরকে ধ্বংস করবেন। এটা তো আপনার স্পষ্ট মেসেজে বোঝা যায়। এনসিপিকে এর জবাব দিতে হবে, আপনাকে জবাব দিতেই হবে। চুদুর বুদুর মনে করিয়েন না রাজনীতিকে, একটা লোক আপনাদেরকে ছাড়বে না। তাদের এখনো যে মিছিল মিটিং করেন, তাদের সমর্থন পিছনে না থাকলে এনসিপির তো কোনো রাস্তাই নেই বাংলাদেশে রাজনীতি করার।
আমি নিজে দেখছি, চোখের সামনে দেখছি। দেখেন না কতদিন রাজনীতি থেকে এই ধরনের মেসেজ, এই ধরনের বক্তব্য দিয়ে, এই ধরনের শত্রু বানিয়ে রাজনীতিতে উত্থান এত সহজ নয়। আপনি বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের দেশ বিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেন। ভালো, আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। এখন এই কি ঐক্যবদ্ধ, যেখানে আপনি হিংসা ছড়িয়ে দিচ্ছেন এই দুই দলকে? আপনি এমনভাবে বক্তব্য দিয়ে, বিশেষ করে জিয়াউর রহমান, সে তো একেবারে কন্ডিশন ছাড়া একজন জাতীয় বীর, তাকে আপনি মন্তব্য করে, তার মানে কি আগামীতে আপনি একে নিয়েও পেনা পড়বেন, কথা বলবেন? এ কারণেই মনে হয় আপনি জিয়াবাদ বলেছিলেন, আমি যদি মিস্টেক না করি আপনি জিয়াবাদ বলেছিলেন। মুজিববাদের সাথে জিয়াবাদ, এই বাদটা লাগানো বন্ধ করেন। আপনি এরপরে বলছেন বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানায়। বাহ, মানে এখন এই যেহেতু উপরে এত দোষ বলছি, অতএব আপনারা আসেন, আমার দলে আসেন। তার মানে আপনার মেসেজটা ক্লিয়ার। আপনি প্রোপাগান্ডাটা ছড়িয়ে তারপরে তাদেরকে আপনার দলে ভিড়ানোর চেষ্টা করছেন। এরপরে বলছেন জামাতের বাংলাদেশের পক্ষকে ছাত্র নাগরিকদের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। ক্যান্টনমেন্ট ও সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। আমরা গণতন্ত্র চাই, রক্তপাত চাই না। আমাদের এই প্রজন্ম দিল্লি থেকে লাভ 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 আপনি লিখছেন। আপনি ভালো ভালো একটা মেসেজ দিয়ে দিলেন, সবার সব পক্ষকে আপনার কাছে আসার আহ্বান জানিয়েছেন। এত সস্তা রাজনীতি মনে করবেন না, তাহলে এখন মানুষ আলোচনা করা শুরু করবে। গত কয়েকদিন পর্যন্ত ক্যান্টনমেন্ট সহ বিভিন্ন ধরনের আলোচনা, এই আলোচনার মধ্যে ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল কিনা, কারা কেন কোন মাস্টার প্ল্যানে আপনাদের এই কাজ চলছে, সেগুলো তো জনগণ বিচার করা শুরু করবে। আমরা এই বাংলাদেশের জাতীয় ঐক্য বিনষ্ট করতে চাই না, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। কিন্তু এই সকল হিংসাত্মক মন্তব্য দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে না, হবে না, হবে না। মনের ভিতরে একটা, বাহিরে আর একটা। শোনেন, এই দেশের মানুষের পরতে পরতে আওয়ামী লীগ যেভাবে হিংসা ছড়িয়েছিল জামাতের বিরুদ্ধে, যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে বিভিন্ন নামে বেনামে, ওই হিংসার কারণে আগুনে জ্বলে পড়ে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। আপনারা সেই একই পথে আগাচ্ছেন। বিদেশিরা আপনাকে মেসেজ দিচ্ছে এইটা করো, না হয় জাগতে পারবে না, ওইটা কইরা জীবনে জাগতে পারবেন না। জামাত টামাত ডানপন্থী মানুষদের পক্ষে দু চারটা কথা বললে যদি আপনাদের কষ্ট লাগে, জীবনে জাগতে পারবেন না। বরং তাদেরকে সাথে নিয়ে ন্যায়সঙ্গত মানুষগুলোর পাশে থেকে কাজ করলে আপনাদেরকে হয়তো কেউ মূল্যায়ন করতে পারে। না হয় এই দেশের রাজনীতি এত সস্তা না, করেন না। দেখি ভীষণ সমগ্র বাংলাদেশ আপনাদের এই বক্তব্য বিকৃতভাবে যেভাবে উপস্থাপন করেছেন, এটা জনগণ প্রত্যাখ্যান করেছে। দেখেন প্রিয় নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব, আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই, আর আমি ব্যক্তিগত কোনো ভিডিও তৈরিও করি না, বক্তব্যও দেই না। আমার একটা জায়গায়, আপনাদের এই জায়গা থেকে বের হয়ে আসা উচিত, সংশোধিত হওয়া উচিত। মনের কথাগুলো জাতিকে এইভাবে আপনি বিভ্রান্ত করে প্রকাশ করবেন, এটা জনগণ প্রত্যাশা করে না। তারপরেও রাজনীতি করছেন, রাজনীতি করার অধিকার আছে, করেন। কিন্তু যাই করবেন, সেই কাজ যদি আপনার হিতে বিপরীত হয়, তাহলে সেই সংগঠন দল করার প্রয়োজনটা কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা রাত রামায়ণ শুনলাম, সকালে উঠে শুনছি সীতাকার বাপ। বিষয়টা মানে এরকমই হয়ে গেল। জুলাই আগস্ট পরবর্তী যেই 7 মাস সময়, 8 মাস সময় এনসিপি, জাতীয় নাগরিক পার্টি অথবা সমন্বয়করা, বৈষম্য বিরোধীরা, তাদের প্রধান যে এজেন্ডাটা ছিল ভারত বিরোধিতা। ইভেন ভারতের ইস্যুতে আমরা প্রত্যেকেই সোচ্চার। বাংলাদেশে যে পরিমাণ প্রোপাগান্ডা, মিথ্যাচার ছড়াইছে, তখনই কিন্তু আমরা এগুলোর প্রতিবাদ করেছি। এবং আমরা ভেবে নিয়েছিলাম যে ভারতের সাথে যোগাযোগ না রাখলে কি হবে। এখানে এমনকি ডক্টর ইউনূসের কথাবার্তা আমরা ভাবছিলাম যে ভারতের আর দরকারই নাই, পাকিস্তান দিয়ে আমরা চলে যাব, মোটামুটি এরকম একটা সিচুয়েশন। চাল ডাল যেভাবে আনা শুরু হইলো, আমরা ভাবলাম এরকম। কিন্তু সবাইকে অবাক করে দিয়া আজকে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দ্য ইত্তেফাক
তারা যে প্রতিবেদন করেছে এতে এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টির অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। কেন? তারাই প্রধান উপদেষ্টা পদে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়েছিলেন, ইভেন সারা বাংলাদেশ ওনাকে পছন্দ করছে। তো এখন তাদের যিনি নিয়োগকৃত ছাত্রদের যে সরকার, এই সরকার এপ্রিলের প্রথম সপ্তাহে ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক করাতে বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করেছে। এটা অনেকটা সারপ্রাইজিং ইস্যু সবার জন্যই। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল ইন ইকোনমিক কোঅপারেশন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এই দুই নেতার মানে ডক্টর ইউনূস এবং মোদির অংশগ্রহণের কথা আছে সেই প্রোগ্রামে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে বলছেন, ভারতের গণমাধ্যমকে তিনি এই তথ্য দিয়েছেন যে বিমস্টেক সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে মোদি এবং ডক্টর ইউনূস তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে বাংলাদেশ মানে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ তারা করে ফেলেছেন, করবেন তা না। এর আগে ফেব্রুয়ারিতে একবার ওমানে ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদের সাথে সাক্ষাৎ করেছিলেন। তো সেইখানে তিনি বলেছিলেন যে ভালো আলোচনা হয়েছে। ভারতের জয়শঙ্কর একটা পোস্ট দিয়েছিল এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিমস্টেক নিয়ে কথা হয়েছে। তো এখন আমরা দেখছি যে আপনার এই মুহূর্তে এসে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করার উপর গুরুত্ব জোর দিয়েছেন। একই সঙ্গে অনেক কিছু এখানে আছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আপনার অনেক কিছু যে দুই দেশের মধ্যে সমাধানের পথ খোঁজা হবে, ব্যবসা বাণিজ্য বিস্তৃতি, অনেক কিছু এখানে আলোচনায় আসবে। কিন্তু বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ কেন চাইবে বা অন্তর্বর্তী সরকার কেন চাইবে? রাষ্ট্রের প্রয়োজনে চাচ্ছে, বোঝা যাচ্ছে। হঠাৎ করে মনে হয় যে সবকিছু কেমন জানি পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? ডক্টর ইউনূস তিনি কি ছাত্রদের প্রতি হতাশ? আমার ধারণা কিছুটা হতাশ হলেও হইতে পারেন। এরা যা শুরু করছে নিজেদের মধ্যে যে ইউনিটি ছিল ভেঙে ফেলছে, খান খান করে ফেলছে। ডক্টর ইউনূস সামনে নিজে বিপদে পড়বেন, কারণ এরাই এদের সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। ক্ষমতা, আগামী দিনের রাজনীতি, এগুলোকে কেন্দ্র করে অনেক কিছু কিন্তু হয়ে গেছে। এইটাকে শুধরানো, রিবন্ডিং করা, আবার জোড়া দেওয়া, এটা সম্ভব না, কখনোই আর সম্ভব না। একটা মেইন কারণ এদের রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা পদে গিয়ে নানান বিতর্কিত হওয়ার বিষয়টা। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আপনি চাইলেই ভারতকে বদলাইতে পারেন না। ভারতকে আমরা অস্বীকারও করি না, ভারতকে আমরাও পছন্দ করি। তবে বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। এইখানে আমরা একজনকে তেল মারবো, ভারতকে আমরা জিহুজুর করব, পাকিস্তানকে জিহুজুর করব। আই ডোন্ট লাইক দিস। আমি একজন বাংলাদেশি, আমি আমার অধিকার বুঝে নিব। রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যে কোনো দেশের সাথে আমার বন্ধুত্ব হবে, বাট রেসপেক্টটা থাকতে হবে। আমি ছোট দেশ, তুমি বড় দেশ, তোমার পরমাণু আছে, তুমি সীমান্তে আমার সাথে গায়ের জোর দেখাবা, মানে কথার আগে পিছে গুলি চালাবা। চায়না বর্ডারে তুমি বিলাই হয়ে যাবা, পাকিস্তান বর্ডারে তুমি উপুকো হয়ে যাবা, ফুটফুটে সন্তান হয়ে যাবা, বাংলাদেশের সাথে তুমি বাঘ সাজবা। এগুলোকে কন্ট্রোল করা দরকার। ন্যায্যতা সমতার ভিত্তিতে হবে, কারণ আমরা বিভিন্ন কারণে ভারতের উপর নির্ভরশীল। ভারত। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে ভিডিওটি দেখলেন, যে বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়টি সবথেকে হাইলাইট এবং ভাইরাল, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও হাসনাত আবদুল্লাহ তাদের মাঝখানে কি হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আপনারা ইতিমধ্যে আলাপ এবং আলোচনা শুনতে পেয়েছেন। এবং সেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।